ইরানকে নিয়ে আমেরিকা যে ভয়টা পেয়েছিল এবার সেটিই সত্যি হতে চলেছে। শত্রুকে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। ইরানের এমন হুঁশিয়ারি এবার শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার সামনে আসছে আরও ভয়ঙ্কর রূপে। তবে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন এক রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে যেখানে পৌঁছালে শুরু হতে পারে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত সোজা কথায়, যা পরমাণু অস্ত্র সক্ষমতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানানোর দিকে আরও এক ধাপ এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে? হরমুজ প্রণালী কি আবারও হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট? আর এটি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? ইরানের পক্ষ থেকে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিতকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এই স্তরের সমৃদ্ধকরণ সাধারণত পরমাণু অস্ত্র সক্ষমতার কাছাকাছি অবস্থান নির্দেশ করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এমন ঘোষণা অনেক সময় বাস্তব প্রয়োগের চেয়ে বেশি চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের জবাবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জানান, আবার হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আর এই মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির বা যুদ্ধাস্ত্র মানের মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছে। তবে ৬০% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট। এই পর্যায় থেকে ৯০% বা যুদ্ধাস্ত্র মানের উপাদানে পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুবই সামান্য একটি পদক্ষেপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী যতক্ষণ না এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। এই মন্তব্যটি সংঘাত নিরসনে ভঙ্গুর কূটনৈতিক প্রচেষ্টা স্পষ্ট করেছে। বিশ্বজুড়ে যখন আলোচনার কেন্দ্রে ইরান এবং যখন প্রশ্ন উঠছে ইরানের সামরিক শক্তি নাকি ধ্বংস হয়ে গেছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, যুদ্ধবিরতির ঠিক কয়েকদিন আগেই ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছিল ইরানের মিসাইল শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, বাস্তবে ইরান নাকি আবারও ফিরে পেয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মোবাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন? হরমুজ প্রণালীর পাশে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি আবার সক্রিয়, অর্থাৎ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দিতে আবারও পুরোদমে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের ওই গোপন রিপোর্টে বলা হয়েছে, ইরানের প্রায় ৭০% ব্যালিস্টিক মিসাইল এখনো অক্ষত। শুধু তাই নয়, তাদের ৭০% মোবাইল লঞ্চারও এখনো চালু রয়েছে। অর্থাৎ যে দেশকে শেষ বলা হচ্ছিল, সেই দেশ এখনো মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। এদিকে স্যাটেলাইট নজরদারি বলছে, ইরানের ৯০% ভূগর্ভস্থ মিসাইল ফ্যাসিলিটি আবার কার্যকর হয়ে উঠেছে। কিছু জায়গা থেকে সরাসরি মিসাইল ছোড়াও সম্ভব। তবে এখানেই বড় চমক, কারণ ট্রাম্প বলেছিলেন ইরানের নাকি কিছুই অবশিষ্ট নেই, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত তো সরাসরি ঘোষণা দিয়েছিলেন ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই দাবির উল্টো ছবি দিল মার্কিন গোয়েন্দা রিপোর্ট। আরও চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই যুদ্ধে আমেরিকা নাকি বিপুল পরিমাণ টমাহক, প্যাট্রিয়ট এবং স্টেলথ মিসাইল খরচ করে ফেলেছে। কিছু অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করতে লেগে যেতে পারে কয়েক বছর। অর্থাৎ যদি আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে এবার বিপদে পড়তে পারে খোদ যুক্তরাষ্ট্রই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসন কি বাস্তবতা লুকিয়েছে, নাকি ইরানকে তারা ভয়াবহভাবে আন্ডার এস্টিমেট করেছিল?
শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে, নাকি বিশ্বকে দেখানো হয়েছিল এক সাজানো বিজয়ের গল্প? মার্কিন প্রশাসনের ঘোষণার সঙ্গে গোয়েন্দা রিপোর্টের এই বিস্ময়কর বৈপরীত্য এখন নতুন করে নাড়া দিচ্ছে পুরো বিশ্ব রাজনীতিকে। কারণ বাস্তবতা যদি সত্যিই এমন হয় যে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অক্ষত, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুধু সময়ের অপেক্ষা। আর সেই সংঘাত শুরু হলে এর আগুন ছড়িয়ে পড়তে পারে তেল বাজার থেকে বৈশ্বিক অর্থনীতি, এমনকি সুপার পাওয়ারদের সামরিক ভারসাম্যেও। তাহলে সামনে কি আসছে আরো বড় যুদ্ধ, নাকি এটি শুধু শক্তির এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা? ইরান বলছে তাদের আঙুল এখনো ট্রিগারে, কিন্তু একই সঙ্গে তারা দাবি করছে তাদের মূল লক্ষ্য যুদ্ধ নয় বরং শান্তি। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনীতির কথা, দুই বিপরীত অবস্থান একসঙ্গে তুলে ধরছে ইরান। তাহলে ইরান যখন শান্তি চায়, তাহলে কে বা কারা তাকে বাধ্য করছে হাতে বন্দুক তুলে নিতে? সম্প্রতি ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজ্জেরানি সংবাদ সংস্থা ISNA কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে টানা 40 দিন লড়াই করেও ইরান এখনো আলোচনার পথ খোলা রেখেছে। তার ভাষায়, আমরা ট্রিগারে আঙুল রেখেছি, কিন্তু সমাধানের অপেক্ষাও করছি। এই একটি বাক্যই এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মোহাজেরানি দাবি করেছেন, তেহরানের মূল লক্ষ্য হল টেকসই শান্তি, আর সেই লক্ষ্যে তারা পরিচালনা করছে কৌশলগত কূটনীতি। তিনি বলেন, ইরানের শহীদ সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী সম্মান, প্রজ্ঞা এবং উপযোগিতার নীতিতেই পরিচালিত হচ্ছে কূটনৈতিক কার্যক্রম। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য এখনো অস্থির। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে টান টান উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। আর এই অবস্থায় ট্রিগারে আঙুল কথাটি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, ইরান এই বার্তার মাধ্যমে একসঙ্গে দুটি সংকেত দিতে চাইছে। প্রথমত, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। দ্বিতীয়ত, তারা এখনো আলোচনার দরজা বন্ধ করেনি। তবে সামরিক উত্তেজনার বাইরেও আরেকটি বড় ইস্যু সামনে এসেছে, ইন্টারনেট। দীর্ঘদিন ধরে ইরানে কার্যত অচল হয়ে আছে অনলাইন যোগাযোগ ব্যবস্থা, আর এবার সেই বিষয়েও কথা বলেছেন মোহাজ্জেরানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হলে দেশটিতে আবারও স্বাভাবিক হবে ইন্টারনেট পরিষেবা। তার দাবি, সরকারের লক্ষ্য হল সকল নাগরিকদের জন্য ন্যায়সঙ্গত ইন্টারনেট প্রবেশাধিকার নিশ্চিত করা। এমনকি তিনি ইন্টারনেট ব্যবহারের অধিকারকে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। মোহাজ্জেরানি বলেন, আমরা বৈষম্য ও অবিচারকে স্বীকৃতি দেই না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের লাখো মানুষ মূলত 74 দিন ধরে তীব্র ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। প্রতিবেদন বলছে, দেশটিতে এখন মূলত সরকার অনুমোদিত ওয়েবসাইটগুলোই ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ কার্যত বৈশ্বিক অনলাইন জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এতে ব্যবসা, শিক্ষা, যোগাযোগ সবখানেই তৈরি হচ্ছে বড় ধরনের চাপ। তবে ইরান সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সবকিছু আবার আগের অবস্থায় ফিরবে। আর এখানেই বড় প্রশ্ন, সেই স্বাভাবিক পরিস্থিতি কবে আসবে? জরুরি ভিত্তিতে 10,000 মিসাইল কিনছে পেন্টাগন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিসাইল কিনছে পেন্টাগন। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে নতুন করে যুদ্ধ উত্তেজনা যখন মধ্যপ্রাচ্যকে আবারও বিস্ফোরণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই কি যুক্তরাষ্ট্র সত্যিই অস্ত্র সংকটে পড়ে গেছে, নাকি এটা শুধুই সামরিক কৌশলগত রিস্টকিং এর অংশ? এই অবস্থায় প্রশ্ন উঠছে, যদি সত্যি ইরানের বিরুদ্ধে আমেরিকার জয় হয়ে থাকে, তাহলে কেন 10,000 মিসাইল কিনছে পেন্টাগন? ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাত কি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আড়ালে? সত্যিই কি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে যুক্তরাষ্ট্রকে লো কস্ট অস্ত্রের দিকে ঝুঁকতে হচ্ছে? আর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ইঙ্গিত কি এই চুক্তিগুলোতেই লুকিয়ে আছে? আন্তর্জাতিক রিপোর্ট ও পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে যে চিত্র উঠে আসছে, তা শুধু সামরিক ক্রয় নয়, বরং একটি বৃহৎ ভূরাজনৈতিক সংকেত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি কয়েকটি ডিফেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে প্রায় 10,000 কম খরচের কন্টেইনারাইজড মিসাইল কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লো কস্ট কন্টেইনারাইজড মিসাইল LCCM প্রোগ্রাম।
এছাড়া আলাদা একটি চুক্তির আওতায় বছরে অন্তত 500টি ব্ল্যাকবেড হাইপারসনিক মিসাইল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে যুক্ত হয়েছে অ্যান্ডুরিল, লেইতোস, কোঅ্যাম্পেয়ার, জোন 5 এবং ক্যাস্টেলিয়ন এর মতো প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি। এর মানে আসলে কি দাঁড়ায়? বিশ্লেষকদের মতে এখানে 3টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত, অস্ত্রের স্টকিং চাপ বাড়ছে। দীর্ঘস্থায়ী সংঘাত বা একাধিক ফ্রন্টে উত্তেজনা থাকলে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দ্রুত শেষ হয়ে যায়, তাই কম খরচে বেশি পরিমাণ অস্ত্র সংগ্রহের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, হাই ইন্টেন্সিটি ওয়ার প্রস্তুতি। হাইপারসনিক ও কন্টেনারাইজড মিসাইল সাধারণত বড় স্কেল, দ্রুত গতির সংঘাতের জন্য তৈরি। এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে বড় ধরনের সামরিক উত্তেজনার সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে। এবং সবশেষ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, আঞ্চলিক প্রক্সি যুদ্ধ এবং ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর জটিল সম্পর্ক সব মিলিয়ে এই অঞ্চলের সংঘাতের ঝুঁকি আগের চেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই অস্ত্র সংকটে নাকি ভবিষ্যৎ যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে? ইরানকে ঘিরে কি নতুন কোনো বড় সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে? আর এই লো কস্ট মিসাইল রেভুলেশন কি যুদ্ধকে আরো সহজ ও দ্রুত করে তুলবে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র কেনার খবর নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো বদলে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে। শত্রুকে জবাব দিতে আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে রাশিয়া। এ যেন শত্রুর চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া কতটা ভয়ঙ্কর হওয়া যায়। পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র সারমাত এর সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। পশ্চিমা দেশগুলোর কাছে শাতান-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটিকে পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ এটি যুদ্ধের ময়দানে মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, 208 টন ওজনের এই ডুমসডে রকেটটি উচ্চতায় প্রায় 14 তলা ভবনের সমান। পুতিন জানিয়েছেন, RS-28 সারমাত উত্তর বা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পশ্চিমে আঘাত হানতে সক্ষম। তিনি আরও জানান, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা বর্তমান বিশ্বের যে কোনো শক্তিশালী পশ্চিমা ক্ষেপণাস্ত্রের তুলনায় 4 গুণ বেশি। পুতিন আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতেই নয়, বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। এর পাল্লা 35,000 কিলোমিটারের বেশি এবং এটি বর্তমান বা ভবিষ্যতে আসতে পারে এমন যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পুতিনের কাছে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সের্গেই কারাকায়েভ এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা নিশ্চিত করেছেন। তবে ক্রেমলিনের দাবি সত্য হলে এটি হবে এই ক্ষেপণাস্ত্রের মাত্র দ্বিতীয় সফল পরীক্ষা। সাধারণত যে কোনো নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আগে ডজন খানেক পরীক্ষার প্রয়োজন হয়। বিশ্বের বৃহত্তম এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে। 2022 সালের এপ্রিলের পর এটি এর প্রথম সফল মিশন। এর আগে 2024 সালের প্লেসেটক্স কসমোড্রোনে এটি উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরিত হয়ে 200 ফুট চওড়া গর্ত তৈরি করেছিল। এছাড়া 2025 সালের নভেম্বরে উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিধ্বস্ত হয়। এই ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে রাশিয়ার অভ্যন্তরীণ প্রশাসনেও অস্থিরতা দেখা গেছে। সারমাত মোতায়েনের জন্য প্রস্তুত এমন মিথ্যা দাবি করায় মহাকাশ সংস্থার 2 প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন। এমনকি গত মাসেই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার প্রধান 55 বছর বয়সী আলেকজান্ডার গ্যাভরিলসকে সাইবেরিয়ার অর্থ আত্মসাতের রহস্যজনক অভিযোগে আটক করা হয়েছে। JBS Holdings Limited। সারমাতের গর্জনে যেন আবারও বিশ্বকে বার্তা দিল মস্কো, রাশিয়াকে থামানো এতটাও সহজ নয়। মাস্টার প্লেয়ার পুতিন যেন আবারও দেখিয়ে দিল তার সক্ষমতা। শক্তির এই প্রদর্শন শুধু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নয়, বরং পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে ক্রেমলিনের এক স্পষ্ট হুঁশিয়ারি, রাশিয়া এখনো ভয়ঙ্কর, প্রয়োজন হলে আরও ভয়ঙ্কর হতে প্রস্তুত। ইরানকে ভাঙা
অসম্ভব। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সংঘাত যেন এই কথাটিরই বাস্তবতা প্রমাণ করল। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক শক্তির বিপরীতে ইরান এক চুলো দমে না গিয়ে বরং শত্রুর সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য সর্বনাশ করেছে। আর ইরানের সামরিক সক্ষমতা, চলুন মার্কিনীদের গোয়েন্দা তথ্য থেকেই জেনে আসি বাস্তব চিত্র। ইরান কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটিতে পরিণত হচ্ছে? যে হামলাগুলোকে অনেকেই ভেবেছিলেন তেহরানের জন্য বড় ধাক্কা, সেই হামলার ক্ষত কাটিয়ে এখন উল্টো আরও শক্তিশালী হয়ে উঠছে দেশটি। এবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অন্তত 90% এখন পুরোপুরি সচল। শুধু সচলই নয়, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভাবুন একবার, মাটির শত শত ফুট নিচে তৈরি করা বিশাল সুড়ঙ্গ, সেখানে সারি সারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাইরে থেকে হামলা হলেও ভেতরের কাঠামো প্রায় অক্ষত। আর সেই কারণেই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক এমনভাবে তৈরি করেছে যাতে বড় ধরনের বিমান হামলাও মূল অবকাঠামো ধ্বংস করতে না পারে। বিশেষ করে ইমাদ এবং খেইবার শেকানের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাখা হয়েছে অত্যন্ত সুরক্ষিত মিসাইল সিটিতে। এসব ঘাঁটি শুধু গোপনই নয়, যে কোনো মুহূর্তে পাল্টা হামলা চালানোর জন্যও প্রস্তুত। আর সবচেয়ে বড় বিষয় হলো, যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোও নাকি খুব দ্রুত মেরামত করেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাও এখন আগের চেয়ে বেশি সমন্বিত এবং কার্যকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দ্রুত কিভাবে ঘুরে দাঁড়ালো ইরান? বিশ্লেষকদের মতে, বছরের পর বছর ধরে ইরান তাদের সামরিক অবকাঠামোকে ডিপ ডিফেন্স কৌশলে সাজিয়েছে। অর্থাৎ এক জায়গা ধ্বংস হলেও পুরো নেটওয়ার্ক অচল হবে না। প্রতিটি ঘাঁটি আলাদা, কিন্তু আবার পরস্পরের সঙ্গে সংযুক্ত। এ কারণেই সাম্প্রতিক হামলাগুলো বড় ক্ষতি করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। বরং হামলার অভিজ্ঞতা থেকে নতুন কৌশলও শিখেছে তেহরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মার্কিন সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইরান শুধু আগের সক্ষমতা ফিরিয়ে আনেনি, বরং তাদের প্রতিরক্ষা অবস্থান আরও শক্ত করেছে। এখন মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে হিসাব নিকাশ, কারণ ওয়াশিংটন এবং তেল আবিব বহুদিন ধরেই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু 90% ঘাঁটি সচল থাকার খবর স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে ভাঙা যাবে না।